আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। অধিকাংশ নতুন মুখ নিয়ে ৪৭ সদস্যের মন্ত্রিসভা। পূর্ণমন্ত্রী হওয়ার ডাক পেলেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯, উপমন্ত্রী ৩। কাল শপথ। নতুন মন্ত্রিসভায় জায়গা পেলে না আওয়ামী লীগের সিনিয়র নেতারা, ডাক পাননি মহাজোটের শরিক দলের কেউ। সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা। পুনর্নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরা হলো কূটনীতিকদের। মহাজোটের সাথে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত, বলছে জাতীয় পার্টি। শপথ নিলেন এরশাদ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অধিকাংশ নতুন মুখ নিয়ে গঠিত হচ্ছে ৪৭ সদস্যের মন্ত্রিসভা। আজ নতুন মন্ত্রীদের নাম এবং দপ্তর ঘোষণা করে শপথ নেওয়ার জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়। আগামীকাল বিকেল ৩:৩০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন ১৯ জন আর উপমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ৩ জন। প্রধানমন্ত্রী থাকছেন ৬ মন্ত্রণালয়ের দায়িত্বে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। বড় বিজয়ের পর বড় চমক, টানা তৃতীয়বার ক্ষমতায় আসা আওয়ামী লীগের মন্ত্রিসভায় মোট ৪৬ সদস্যের মধ্যে দপ্তর বহাল আছে মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, টেকনোক্র্যাট ২ জন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের। ২০০৯-এর মন্ত্রিসভার ৪ সদস্য এবার মন্ত্রিত্ব ফিরে পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। নতুন ৯ মন্ত্রী হলেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এবং রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দপ্তর বদল হয়ে অর্থমন্ত্রী হয়েছেন আহম মুস্তফা কামাল। মোট ৪৬ জন, মাননীয় প্রধানমন্ত্রী সহ ৪৭ জনের মন্ত্রিসভা। আগামীকাল ইনশাল্লাহ শপথের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। আগামীকাল ৩:৩০টায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে। আগের মন্ত্রণালয়েই প্রতিমন্ত্রী আছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নতুন ১৫ প্রতিমন্ত্রী হয়েছেন শিল্পে কামাল আহমেদ মজুমদার, প্রবাসী কল্যাণে ইমরান আহমেদ চৌধুরী, যুব ও ক্রীড়ায় জাহিদ আহসান রাসেল, মৎস্যে আশরাফ আলী খান খসরু, নৌপরিবহনে খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক শিক্ষায় জাকির হোসেন, জনপ্রশাসনে ফরহাদ হোসেন, এলজিআরডিতে স্বপন ভট্টাচার্য, পানি সম্পদে জাহিদ ফারুক, স্বাস্থ্যে মুরাদ হোসেন, সমাজকল্যাণে শরীফ আহমেদ, সংস্কৃতিতে কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে ডাক্তার এনামুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটনে মাহবুব আলী এবং ধর্মে শেখ মোহাম্মদ আবদুল্লাহ। নতুন ৩ উপমন্ত্রী হলেন পরিবেশে বেগম হাবিবুন নাহার, পানি সম্পদে এ কে এম এনামুল হক শামীম এবং শিক্ষায় মহিবুল হাসান চৌধুরী। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী সরকারের ৪৭ সদস্যের মন্ত্রিসভায় নতুনের জয় জয়কার। এবার ৪৭ জনের মধ্যে নতুন মুখ ২৭ জন। ১৯৯৬ সালে তার প্রথম মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এবার আছেন মাত্র একজন, তখনকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বর্তমান দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদায়ী মহাজোট সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বাদ পড়েছেন অনেক প্রবীণ এবং সিনিয়র নেতা। জায়গা পাননি মহাজোটের শরিক দলের কেউ, জানাচ্ছেন জ ই মামুন।
বাদ পড়া সিনিয়র আওয়ামী লীগ নেতাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, ধর্মমন্ত্রী মতিউর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বিমানমন্ত্রী এ.কে.এম. শাহজাহান কামাল। এছাড়া মহাজোটের শরিক জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুও নেই নতুন মন্ত্রিসভায়। বাদ পড়া প্রতিমন্ত্রীরা হলেন মুজিবুল হক চুন্নু, মির্জা আজম, বীরেন শিকদার, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, তারানা হালিম, নজরুল ইসলাম, কাজী কেরামত আলী এবং মশিউর রহমান রাঙ্গা। আগের দুই উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং আরিফ খান জয়ও জায়গা পাননি এবারের মন্ত্রিসভায়। এবারের ৪৭ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নারী সদস্য মাত্র ৪ জন। বাকি ৩ জন হলেন ডক্টর দীপুমণি, মুন্নুজান সুফিয়ান এবং বেগম হাবিবুন্নাহার। ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু আছেন ৩ জন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। টেকনোক্র্যাট মন্ত্রী আছেন ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। মামুন, এটিএন বাংলা, ঢাকা। মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে গতিশীল করতে অর্থ মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর প্রত্যাশার কথা জানিয়েছেন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পাওয়া আহম মুস্তফা কামাল। পরিকল্পনা মন্ত্রী হিসেবে বিদায় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, যিনি নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। প্রত্যেকটা চ্যালেঞ্জে আমাদের জন্য সুযোগ নিয়ে আসে। শুধুমাত্র আমাদের দুর্বল দিকগুলো চিন্তা করলে হবে না, আমাদের ভাবতে হবে এই চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো, লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। আমার প্রথম দায়িত্ব হবে যারা মুস্তফা কামাল এই মন্ত্রণালয়কে যে পরিচিতি এবং যে বাইরে সঞ্চার করে গেছেন সেই মাত্রাটাকে ধরে রাখতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। ডক্টর কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জেএসডি সভাপতি আসম আব্দুর রব। এছাড়া ২-১ দিনের মধ্যে নির্বাচন পরবর্তী নতুন কর্মসূচি চূড়ান্ত হবে বলেও জানান তারা। রিপোর্ট করছেন মইনুল হাসান। ব্যাপক বিপর্যয়ের মুখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৫ জন ও গণফোরামের ২ জন সহ জাতীয় ঐক্যফ্রন্টের মোট ৭ জন প্রার্থী বিজয়ের মুখ দেখেন। কারচুপি, অনিয়মের অভিযোগ করে নির্বাচন প্রত্যাখ্যান করে শুরু থেকেই পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আসছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তবে বিএনপি ও গণফোরামের বিজয়ীরা শপথ নেবেন কিনা তা নিয়ে ছিল নানা গুঞ্জন। জোটের অবস্থান স্পষ্ট করতে রোববার দুপুরে ডক্টর কামাল হোসেনের মতিঝিল অফিসে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নীতি নির্ধারকরা। প্রায় ২ ঘন্টার আলোচনা শেষে একাদশ জাতীয় সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং আমরা অবিলম্বে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। সুতরাং এই নির্বাচনে আমাদের কেউ শপথ নেবে এই ধরনের কোনো কথা ঘুণা করে কামাল হোসেন সাহেব বলেননি। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটার ব্যাখ্যা করেছে। সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না। দুই নেতা আসম আব্দুর রব ও মোস্তফা মহসিন মন্টু আরও জানান, সহসায় নির্বাচন পরবর্তী নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে ঐক্যফ্রন্ট। গত নির্বাচনে যে বিপর্যয় হয়েছে, যে ধরনের দুর্যোগ এসেছে, সেই বিষয়ের উপর আলোচনা হয়েছে। পরবর্তী কর্মসূচি আমরা কে নেব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। ঐক্যফ্রন্ট জনগণের যে দাবির জন্য ৭ দফা ১০ দফা নিয়ে যে আন্দোলন করেছিল সে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী পরশুদিন মিটিং আছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারা আরও বলেন, আপাতত জনগণকে সংগঠিত করার দিকেই বেশি নজর দিতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
কূটনীতিকদের কাছে পুনর্নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বিকেলে গুলশানের একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সাথে এক মতবিনিময় সভায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির তথ্য তুলে ধরা হয়। বৈঠক শেষে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের এই কথা জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না। আমরা তো বলেছি যে তাদের আরেকটা ইলেকশন করা দরকার, তারা কালকে যাই করুক, এটা ইলেকশন তো আমরা চাচ্ছি। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এদিকে মহাজোটের সাথে আলোচনা করেই জাতীয় পার্টি মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। প্রকৃত বিরোধী দল থাকায় একাদশ জাতীয় সংসদ প্রথম দিন থেকেই প্রাণবন্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হুমায়ুন চিস্তির রিপোর্ট। অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার দলের সংসদ সদস্যদের সাথে শপথ নিতে পারেননি ৯০ বছর বয়সী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সংসদ ভবনে গিয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। এরশাদের শপথ নেওয়া শেষে সংসদ ভবনের বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন জাপা মহাসচিব মশিউর রহমান রাঙা। জানান, এবার সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকাই পালন করতে চান তারা। পার্লামেন্টারি পার্টির সভায় দলের সংসদ সদস্যরা সরকারে থাকার পক্ষে মত দিলেও এ নিয়ে এখন কোনো বিভেদ নেই। সরকারের কোনো সিদ্ধান্ত নেই। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান বলে দিয়েছেন যে যারা আমাদের সংসদ সদস্য তারা কেউই আপনার মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে না। আমরা বিরোধী দল আলাদা করে আমরা থাকবো। দেশের মানুষের কথা বিরোধী দলই বলে, দেশের মানুষের কথা আমাদের পার্লামেন্টে আমরা বলবো। এতে কেউ বিরক্ত হলো বা কেউ সন্তুষ্ট হলো বা অসন্তুষ্ট হলো এ বিষয়ে আমাদের দেখার বিষয় না। আমরা জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে আমরা থাকবো। সব মোটামুটি অনেক সংসদ সদস্যই আজকে উপস্থিত ছিলেন, কিন্তু এখানে কেউ কোনো বিরক্তিও প্রকাশ করে নাই বা কেউ কিছুই বলেনি। সবাই বরং বলেছে না, আমাদের বিরোধী দলে থাকাটাই ভালো। সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির যোগ না দেওয়ার বিষয়ে মহাজোট একমত বলেও জানান জাপা মহাসচিব। মহাজোটের সঙ্গে টেলিফোনে আমি কথা বলেছি ওনাদের সাধারণ সম্পাদকের সাহেবের সঙ্গে। তিনি বলেছেন যে যেটা সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিচ্ছি ওইভাবেই। আপনারা এবার বিরোধী দলেই আপনারা থাকতে পারেন, অসুবিধা হলে পরে আমরা আবার আলোচনা করবো, অসুবিধা তো কিছু নেই। এর আগে শুক্রবার স্পিকারের কাছে পাঠানো চিঠিতে এরশাদ জানান, একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হবেন তিনি। বিরোধী দলীয় উপনেতা তার ছোট ভাই ও দলের কো চেয়ারম্যান জিএম কাদের এবং চিফ হুইপ হবেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে বিদেশে নির্বাচন কমিশনের প্রতি আস্থা বেড়েছে বলে মনে করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। ইসির সঙ্গে দলের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি আরও বলেন, অতীতের তুলনায় এই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এজন্য কমিশনকে ধন্যবাদ জানিয়ে সামনের উপজেলা নির্বাচনেও একই ধারা অব্যাহত রাখার আহ্বান জানায় আওয়ামী লীগ। হয়তো বলেছেন এত সুষ্ঠু এত সুন্দর নির্বাচন হয় না পৃথিবীব্যাপী, যে এরকমভাবে এবারে যেরকম সাথে সাথে স্বীকৃতি পাওয়া গেছে এবং আমাদের নির্বাচন পদ্ধতি, নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা সবাই প্রকাশ করেছেন তাতে আমরা গর্বিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে উত্থাপন করা অনিয়মের তদন্ত চেয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে বিভিন্ন দল ও জোটের প্রচার প্রচারণা, ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা সহ নির্বাচন কমিশনের ভূমিকারও বিশ্লেষণ করা হয় সংবাদ সম্মেলনে। জানানো হয়, এবার নির্বাচিত সংসদ সদস্যদের শতকরা ৮১% শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর। নির্বাচন কমিশন যখন কারো প্রার্থিতা বৈধ করে তখন আদালত বিশেষ ক্ষেত্র ব্যতীত তারা এখানে হস্তক্ষেপ করবে না। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের একদিন দুই দিন আগ পর্যন্ত আদালত প্রার্থিতা বৈধ করেছে, অবৈধ করেছে, স্থগিত করেছে এবং প্রার্থিতা স্থগিত করে নির্বাচন হয়ে গিয়েছে। এখন এরপরে বিচারিক প্রক্রিয়া যদি তাদের প্রার্থিতা ফিরে পায় তাহলে কি হবে? চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে রাজধানী বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে ময়মনসিংহ ও কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ২ দফা জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন এমদাদুল হক।
ক্রমেই ঘনিয়ে আসছে শেষ বিদায়ের ক্ষণ। কাছে আপনজন সহ সবাই। সৈয়দ আশরাফ নেই, চিরবিদায়। বিষাদে ভরা এই ছোট্ট শব্দগুলোর বিষণ্ণতায় ভারী হয়ে ওঠে চারপাশ। শোকার্ত মানুষের এত আবেগ, ভালোবাসা হয়তো তিনি দেখছেন নীরবে, অদৃশ্য হয়ে, শ্রদ্ধায় সিক্ত হয়ে বুঝি কাঁদছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আকাশে সৈয়দ আশরাফ একজনই ছিল, আর হবে না। আমরা কাকে হারাইলাম বাংলাদেশ সেটা বুঝবে। ওপারেও যেন এ পৃথিবীর স্রষ্টা তাকে সর্বোচ্চ সম্মান দান করেন, সে প্রার্থনা ছিল মোনাজাতে। বিদায়ের এখন সবার জন্যই অবধারিত, তবু সৈয়দ আশরাফুল ইসলামের মতো কিছু রাজনীতিবিদদের চলে যাওয়া বোধহয় এক শূন্যতা তৈরি করে রাজনৈতিক অঙ্গনে। সবাই মনে করেন তার মতো রাজনীতিবিদদের দর্শন, আদর্শ, বিশ্বাস যদি বর্তমান রাজনীতিকরা মনে লালন করেন, তাহলেই সত্যি পথ হারাবে না বাংলাদেশ। এদিন কিশোরগঞ্জ ও ময়মনসিংহে সৈয়দ আশরাফের দুদফা জানাজায় এত মানুষ হয়েছিল, যা একজন সজ্জন রাজনীতিকের কাছে সত্যি বড় প্রাপ্তি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজার পর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শেষ বিদায় জানানো হয়। এরপর সেখানে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সৈয়দ আশরাফুল ইসলাম, বিরল প্রতিভাবান এই রাজনীতিক চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে। পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবার পর এই সংসদেই শপথ নিতে আসার কথা ছিল তার। তিনি এলেন তবে মৃত্যুর পর। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই নেতার জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, ঐক্যফ্রন্টের নেতারা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সবার কাছে আমরা দোয়া চাই। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ডাক্তার মঞ্জুরুল ইসলাম সৈয়দ আশরাফের জন্য সবার কাছে দোয়া চান। জানাজার আগে সৈয়দ আশরাফের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করা হয়, পরে দোয়া ও মোনাজাত করা হয়। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফের জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হয়। তাকে হারিয়ে শোকাহত, আবেগে আপ্লুত তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। দেশপ্রেমিক অসাধারণ ভদ্র এবং খুবই মেধাবী লিডার, যে দেশের জন্য সবকিছু সে ত্যাগ করতে রাজি। ক্লিন ম্যান হিসাবে পলিটিক্স করছেন, দলের জন্য ক্লিন, ব্যক্তি জীবনে ক্লিন, পারিবারিক জীবনে তিনি ক্লিন। তার এই চলে যাওয়া মানতে পারছেন না তারা। আমিও মাঝে মাঝে তার মূল্যবান পরামর্শ নিতাম, কারণ তিনি আমাদের একজন অভিজ্ঞ রাজনীতিক এবং তার অভিজ্ঞতা আমরা শেয়ার করতাম। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, জাতীয় সংসদ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের জরুরি সেবা বাড়ানোর জন্য এই বিভাগের সম্প্রসারণ ও ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিভাগ উদ্বোধন করে বলেন, এখন থেকে হাসপাতালের জরুরি বিভাগের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে চিকিৎসা সেবার পরিধিও বাড়ল। মুমূর্ষু রোগীদের চিকিৎসায় এখন আর কোনো ত্রুটি থাকবে না। 15 শয্যার আধুনিক চিকিৎসা কেন্দ্র ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে রয়েছে 4টি আইসিইউ বেড, 6টি এইচডিইউ বেড এবং 5টি বিশেষ অবজারভেশন বেড। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK M নাসির উদ্দিন।
এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে টিউশন ফি আদায় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং অ্যান্ড ওয়ার্কস কমিটির মেম্বার মঞ্জুর KH উদ্দিন অন্যান্য। এবার পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর দ্বিতীয় দিনে জিতেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খুলনা টাইটান্সকে 8 রানে হারিয়ে জয়ের দেখা পায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। মাশরাফিদের দেয়া 170 রানের টার্গেটে নেমে 161 রানে থামে 5 উইকেট হারানো খুলনার ইনিংস। এর আগে সিলেট সিক্সার্সকে 4 উইকেটে হারিয়ে জয় দিয়ে BPL এর শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করে কুমিল্লা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ রক্ষা হলো না মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের। তাদেরকে 8 রানে হারিয়ে জয় পেল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। 170 রানের টার্গেটে নেমে দারুণ সূচনা করে খুলনা টাইটান্স। উদ্বোধনী জুটিতে পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দিকী 11 ওভার 1 বলে 90 রান তুলে জয়ের কক্ষপথে রাখেন দলকে। 30 বলে 33 রান করা জুনায়েদকে সাজঘরে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন বেনি হাওয়েল। এরপর রংপুরের বোলারদের সামনে আর সুবিধা করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা। পল স্টার্লিং 56 বলে দলের পক্ষে সর্বোচ্চ 61 রান করলেও পরাজয় ঠেকাতে পারেননি। 5 উইকেট 161 রানে থামে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এর আগে টসে হেরে ব্যাট করে দলের 65 রানে মেহেদি মারুফ, অ্যালেক্স হেলস ও মোহাম্মদ মিঠুনের উইকেট হারায় রংপুর রাইডার্স। চতুর্থ উইকেটে রিলে রসু এবং রবি বোপারা 61 বলে অবিচ্ছিন্ন 104 রানের জুটিতে খুলনা টাইটান্সের বিপক্ষে 169 রানের বড় স্কোর করে 3 উইকেট হারানো রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিলে রসু 52 বলে 76 রানে অপরাজিত থাকেন। অন্য অপরাজিত ব্যাটসম্যান রবি বোপারা করেন 29 বলে 40 রান। তাতে বড় স্কোর পায় মাশরাফি বিন মুর্তজার রংপুর। এদিকে দিনের প্রথম ম্যাচটি খুলনা ও সিলেটের হলেও ছিল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের লড়াই। তাতে শহীদ আফ্রিদির ব্যাটিং ঝড়ে জয় হয় কুমিল্লার অধিনায়ক স্মিথের। 128 রানের টার্গেটে নেমে দলের 51 রানে হার্ডিটার এভিন লুইস ও স্টিভ স্মিথকে হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। শোয়েব মালিক এবং এনামুল হক বিজয়ের চেষ্টাও ব্যর্থ হয়। 34 বলে 35 রান করে তামিম ইকবাল ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজ করে ফিরলে কুমিল্লার জয় দরকার 21 বলে 31 রান। শহীদ আফ্রিদির ঝড়ে উড়ে যায় সিলেটের সব প্রতিরোধ। ম্যাচ সেরা শহীদ আফ্রিদির 25 বলে অপরাজিত 39 রানে 4 উইকেট হাতে রেখেই জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে টসে হেরে ব্যাট হাতেও দলের 56 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট সিক্সার্স। ষষ্ঠ উইকেটে 55 রানের দারুণ এক জুটি করেন নিকোলাস পুরান ও অলোক কাপালি। মূলত তাদের ব্যাটে 127 রানের লড়াই করার মতো পুঁজি পায় সিলেট সিক্সার্স। 26 বলে সর্বোচ্চ 41 রান করেন পুরান আর 20 বলে 19 রান করেন কাপালি। পরাগ আরমান, ATN বাংলা। 30 বছর পর ঘরে মাটিতে ফলো অন করতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের চতুর্থ দিন ভারতের 7 উইকেটে 622 রানের জবাবে প্রথম ইনিংসে 300 রানে গুটিয়ে গেলে ফলো অনে পড়ে তারা। অজিদের দ্বিতীয় ইনিংসে 4 ওভারে বিনা উইকেট 6 রান তোলার পর আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এর আগে বৃষ্টি আর আলোর স্বল্পতায় চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হয়। 6 উইকেটে 236 রান নিয়ে খেলা শুরু করে মাত্র 21 ওভারে শেষ 4 উইকেট হারায় স্বাগতিকরা। 322 রানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়াকে আবারও ব্যাট করতে বাধ্য করে বিরাট কোহলির দল। কুলদীপ যাদব দেন 5 উইকেট। প্রথম 3 ম্যাচের 2টিতে জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এখন ভারত। স্প্যানিশ লা লিগার আলাদা ম্যাচে রাতে লড়বে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাত 11:30টায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এবারে মৌসুমে টানা ব্যর্থতা বৃত্তে থাকা রিয়াল নতুন বছরও শুরু করেছে ড্র দিয়ে। শিরোপার আশা কমে আসা লা ব্লাঙ্কোদের পরের বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা পেতে হলে অন্তত চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করতে হবে। 17 ম্যাচ শেষে 30 পয়েন্ট নিয়ে তারা এখন পঞ্চম স্থানে। তুলনায় বিপরীত অবস্থা বার্সেলোনার। শেষ 5 ম্যাচে মাত্র একবার ড্র করে পয়েন্ট খুইয়েছে তারা। লিগ টেবিলের শীর্ষে থাকা ক্যাটালানরা এবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার। বাংলাদেশ সময় রাত 1:45টায় গেটাফের মাঠে তাদের বিপক্ষে লড়বে বার্সা।
আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় পুরুষ ও মহিলা কুস্তি প্রতিযোগিতা। 2 দিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে 10টি ওজন শ্রেণীতে লড়াই করবেন প্রতিযোগীরা। এই উপলক্ষে বিওএ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 5টি এবং মহিলা বিভাগে 4টি দল অংশ নেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার, মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান ও ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। অধিকাংশ নতুন মুখ নিয়ে 47 সদস্যের মন্ত্রিসভা। পূর্ণমন্ত্রী হওয়ার ডাক পেলেন 24 জন, প্রতিমন্ত্রী 19, উপমন্ত্রী 3। কাল শপথ। নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন না আওয়ামী লীগের সিনিয়র নেতারা, ডাক পাননি মহাজোটের শরিক দলের কেউ। সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা। পুনর্নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরা হলো কূটনীতিকদের। মহাজোটের সাথে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত বলছে জাতীয় পার্টি। শপথ নিলেন এরশাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।